ঘনবসতিপূর্ণ ঢাকার রাস্তায় সিঙ্কহলের ঝুঁকি, প্রকৌশল ঠিকাদারদের অনিয়ম ও অবহেলা রোধে নজরদারির তাগিদ। তো যখন একটা পাইপলাইন করছে, সে গর্ত করছে, পাইপলাইনটা বসানোর পর মাটি ফিল আপ করছে, সে কিন্তু আর ওটাকে দুর্মুজ করে বসাচ্ছে না। আমাদের এখানে অহরহই এটা ঘটে। জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশন আজ, প্রধান উপদেষ্টার ভাষণ, গুরুত্ব পাবে নির্বাচন সংস্কার ও বিচারের ইস্যু। বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশনটা কীরকম হচ্ছে, ইলেকশন উত্তর কি হবে, আপনি কি করবেন, এই কোশ্চেনগুলো অনেকে বলে। এবার চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ করেছে মালিকপক্ষ, ভোগান্তিতে যাত্রীরা। শারদীয় দুর্গাপূজা ঘিরে চলছে শেষ সময়ের কেনাকাটা, পূজার উপকরণের বাড়তি দামে অসন্তোষ। মাকে এবং বাবাকে নিয়ে আসছি পূজা শপিং করতে। যে জিনিস মানে আগে কই 500-600 টাকা দিল, তো এই জিনিস 800-900 টাকা। এবং রাজনীতিতে জড়িয়ে মাশরাফি সাকিবের পথই তামিম, একান্ত সাক্ষাৎকারে ক্রীড়া উপদেষ্টা, বিসিবি নির্বাচনে এগিয়ে রাখছেন বুলবুলকে। স্বাগত। এখন বাণিজ্যে, পুরো আয়োজন আপনাদের সঙ্গে আছে আমি সানি মৃধা। ঘনবসতিপূর্ণ ঢাকার রাস্তায় অপরিকল্পিত নির্মাণ কাজে বাড়ছে সিঙ্কহলের ঝুঁকি, তবে দেশে প্রাকৃতিকভাবে সিঙ্কহল হওয়ার আশঙ্কা নেই। ঠিকাদারদের অনিয়ম ও প্রকৌশলীদের অবহেলা রোধে করা গেলে ঢাকার রাস্তায় সিঙ্কহল হওয়ার ঝুঁকি দূর করা সম্ভব বলে মনে করেন বিশ্লেষকরা। বিস্তারিত আরিফ হোসেনের প্রতিবেদনে। 2019 সালের 13 সেপ্টেম্বর সকালে হুট করে সুন্দরবন হোটেলের সীমানা প্রাচীর ও বীরুত্তম সিআর দত্ত সড়কের একাংশ ভেঙে পড়ে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় রাজধানী সুন্দরবন হোটেল। সিঙ্কহলের ধরন বিশ্লেষণ করলে ঘটনা একই রকম। তখন সিঙ্কহলের বিষয়টি বাংলাদেশের মানুষের কাছে অজানা। পরে ধানমন্ডির একটি সড়কে হুট করেই রাস্তা ধসে পড়ে। সে ঘটনায়ও হতাহত হয়নি কেউ, তবে সেই ঘটনার মাধ্যমে বাংলাদেশের মানুষের কাছে পরিচিতি পায় সিঙ্কহল। সিঙ্কহল হলো একটি গভীর খাদ বা গর্ত, যা ভূপৃষ্ঠের উপর তৈরি হয় যখন নিচে থাকা মাটি বা শিলার স্তর ধসে পড়ে। সাম্প্রতিক সময়ে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে একটি হাসপাতালের সামনের সড়কে হুট করে তৈরি হয় সিঙ্কহল। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি এখনো। তবে প্রশ্ন, রাজধানী ঢাকার সড়ক নিয়ে যদি এমন ঘটনা বাংলাদেশের রাজধানী ঢাকায় হয়, তাহলে হতাহতের সংখ্যা চিন্তা করেই আটকে ওঠে অনেকে। কি বলছে বিশ্লেষকরা? সিঙ্কহোল দুই রকম হয়, একটা হচ্ছে ন্যাচারাল, সাধারণত ডোলোমাইট বা এই ধরনের জিওলজিক ফেনোমেনা হয়, আরেকটা হচ্ছে আমরা আর্টিফিশিয়াল অর্থাৎ ম্যানমেড সিঙ্কহোল। থাইল্যান্ডের যেটা আমার মনে হলো যে ম্যানমেড সিঙ্কহোল, কারণ ওখানে একটা আন্ডারগ্রাউন্ড টানেল করছিল এবং সাধারণত এই ধরনের আন্ডারগ্রাউন্ড টানেল করলে আশেপাশে যদি কোনো পানির ফ্লো থাকে, তার আগে যেটা করা হয় যে আশেপাশে মাটির মধ্যে সিমেন্ট ঢুকিয়ে দিয়ে এই সিমেন্ট ইনজেক্ট করে ওটাকে গ্রাউটিং করে দেওয়া হয়, যাতে টানেলটা স্মুথলি সামনে আগাতে পারে। এখানে আমার যেটা ধারণা যে একটা সাধারণত টানেলগুলো 11 মিটার হয়, আন্ডারগ্রাউন্ড টানেলগুলো, তো 11 মিটার বা 10 মিটার টানেল সাইজ যখন এগিয়ে যায়, ওখানে যদি মাটি খারাপ থাকে এবং পানির যদি ওখানে উৎস থাকে, তখন যদি কোনোভাবে এটাকে শক্ত না করে আগে, তখন কিন্তু এই ধরনের ঘটনা ঘটতেই পারে। কারণ অতীতে আমরা দেখি নেই যে বাংলাদেশেও সিঙ্কহলের ওরকম হিস্ট্রি, মানে ন্যাচারাল সিঙ্কহলের হিস্ট্রি নেই, থাইল্যান্ডেও আমি খুঁটে শুনি নেই। সরকারি প্রকৌশলীদের নজরদারি ও ঠিকাদারদের দুর্নীতি কমানো গেলে বাংলাদেশে এই ধরনের ঘটনা রোধ করা সম্ভব বলে মনে করেন বুয়েটের এই প্রকৌশলী। বাংলাদেশের যেটা হচ্ছে, আমাদের যে অর্থনৈতিক অবস্থা এবং আমাদের যে কন্ট্রাক্টরদের যে কালচার, দেখা যায় কোনো এই ধরনের যদি পাইপলাইন লে করে বা কোনো যদি গ্যাস লাইন মাটির আন্ডারগ্রাউন্ডের লেআউট করা হয়, দেখা যায় অরিজিনাল মাটি তো শক্ত থাকে, ঢাকার অরিজিনাল মাটি কিন্তু খুবই শক্ত, কিন্তু যখন একটা পাইপলাইন করছে, সে গর্ত করছে এবং পাইপলাইনটা বসানোর পর মাটি ফিল আপ করতে, সে কিন্তু আর ওটাকে দুর্মুজ করে বসাচ্ছে না। জিগাতলার ওইখানে কিন্তু গত বছর এই ধরনের একটা ঘটনা ঘটেছিল। তো ওইটার নিচে কিন্তু যেটা আমরা তখন ছবি দেখে দেখেছিলাম যে এটা আসলে ন্যাচারালি
কোনো সিঙ্কহোল না, ওটা হচ্ছে ম্যানমেড একটা কনস্ট্রাকশন হয়েছিল, সেটা ঠিকমতো দুমুচ করেন, মাটিটা দেবে। আমাদের এখানে অহরহই এটা ঘটে। নির্মাণ কাজের ত্রুটি রোধ করতে থার্ড পার্টি প্রকৌশলী প্রতিষ্ঠান নিয়োগ দেয়া গেলে এ ধরনের ঘটনা এড়ানো যেতে পারে বলে মন্তব্য বিশেষজ্ঞদের। আরিফ হোসেন, এখন, ঢাকা। জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে আজ ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। থাকবেন দেশের 3টি প্রধান রাজনৈতিক দলের 6 শীর্ষ নেতা। ভাষণে আগামী নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর, গত 14 মাসে সরকারের নানা উদ্যোগ, সংস্কার আর গণহত্যার দায় আওয়ামী লীগের বিচারের বিষয়টি বেশি গুরুত্ব পাবে। এছাড়া বাংলায় দেয়া ভাষণে রোহিঙ্গা ইস্যু ও 3-0 বিষয়টিও বিশ্ব নেতাদের সামনে তুলে ধরবেন ডক্টর ইউনূস। নিউ ইয়র্ক থেকে মাহমুদ রাকিবের প্রতিবেদন। ভোট গ্রহণের সুনির্দিষ্ট সময় নির্ধারণ, নির্বাচন পদ্ধতি, বিভিন্ন বিভাগের সংস্কার আর গণহত্যাকারীদের দ্রুত বিচার করা নিয়ে দেশের রাজনৈতিক অবস্থা অনেকটাই উত্তপ্ত। নির্বাচন ঘোষিত সময়ে হবে কিনা তা নিয়েও দেশের মানুষের মধ্যে রয়েছে নানা শঙ্কা। এমনকি দীর্ঘ সময়ের মিত্র রাজনৈতিক দলগুলোর মধ্যেও ক্ষমতার মোহে তৈরি হয়েছে দূরত্ব। দেশের রাজনীতির যখন এমন লেজে গোবরে অবস্থা, তখন বিএনপি, জামায়াত আর এনসিপির 6 শীর্ষ নেতাকে সাথে নিয়ে জাতিসংঘের অধিবেশনে রয়েছেন প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। অধিবেশনে মূল আয়োজন ছাড়াও এখন পর্যন্ত প্রায় 20টি দেশের রাষ্ট্রপ্রধান ও বিভিন্ন আন্তর্জাতিক সামাজিক ও অর্থনৈতিক সংস্থা প্রধানদের সাথে দ্বিপাক্ষিক ও সৌজন্য সাক্ষাতের পাশাপাশি বিভিন্ন সাইডলাইন ও হাই লেভেল আলোচনায় অংশ নিয়েছেন সরকার প্রধান ডক্টর ইউনূস, তার উপদেষ্টা পরিষদ ও সফর সঙ্গী রাজনৈতিক নেতারা। শুক্রবার জাতিসংঘ মঞ্চে বিশ্ব নেতাদের উদ্দেশ্যে ভাষণ দেবেন বাংলাদেশের সরকার প্রধান। বাংলা দেয়া ভাষণে তুলে ধরবেন তার সরকারের নেয়া উদ্যোগ ও আগামীর কর্ম পরিকল্পনা। এবারই প্রথম দেশের রাষ্ট্রপ্রধান ছাড়াও ভাষণের সময় জাতিসংঘ সদর দফতরের হলরুমে থাকার কথা রয়েছে বিএনপি, জামায়াত ও এনসিপির 6 শীর্ষ রাজনৈতিক নেতার। প্রধান উপদেষ্টার ভাষণে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর গত 14 মাসের নানা চ্যালেঞ্জ, ষড়যন্ত্র মোকাবেলার গল্প ও তা সমাধানের অভিজ্ঞতা তুলে ধরবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্ব নেতাদের শোনাবেন দেশের কোন খাতে কতটুকু সংস্কার হয়েছে তাও। তাসনিম যারা এই ইউথ লেড এই প্রোগ্রামে এসছেন তারা এটাই আছেন। আমরা আশা করছি যে আমাদের যারা 6 জন লিডার এসছেন, চিফ অ্যাডভাইজার ইউএন জেনারেল সেশনে তার স্পিচ অ্যাড্রেসটা ডেলিভার করবেন, তো সেইখানে ওনারা থাকবেন আর কি। প্রধান উপদেষ্টার ভাষণে সবচেয়ে গুরুত্ব পাওয়ার কথা রয়েছে আগামী বছরের নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ কিভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরবে সে বিষয়টি। তার ভাষণে উঠে আসবে ফেব্রুয়ারিতে কিভাবে সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক একটি নির্বাচন হবে সে বিষয়টিও। অ্যানাউন্সমেন্টে উনি যেহেতু দিয়েছেন যে ইলেকশন ফেব্রুয়ারিতে হবে, তো ন্যাচারালি আমাদের যারা বন্ধু দেশগুলো, সে ইতালি বলেন আর নেদারল্যান্ডই বলেন, তারা এটা জানতে চায় যে বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশনটা কীরকম হচ্ছে, ইলেকশন উত্তর কি হবে, আপনি কি করবেন, এই কোশ্চেনগুলো অনেকে বলে। সবার তো যেহেতু উনি সবার মানে একজন প্রিয় মানুষ, তো সবাই তো জিজ্ঞেস করেন আপনি কি ইলেকশনের পরে থাকবেন নাকি কি কোনো রোলে থাকবেন না। উনি বারবার সবাইকেই বলছেন যে কোনো রোলে উনি থাকবেন না, উনি আগে যে কাজে উনি করতেন সে কাজে ফিরে যাবেন। এছাড়া গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা, রোহিঙ্গা সংকট সমাধানের বিষয়টিও বিশ্ব নেতাদের কাছে উপস্থাপন করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। হাসিনার আমলের 15 বছরে তারা বেশ কিছু ইলেকশন করেছে, সেগুলো তো আসলে ইলেকশন হয়নি, সেগুলো ফেক ইলেকশন হয়েছে। বিশ্ব নেতাদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় অন্তর্বর্তী সরকারের প্রতিনিধি ও রাজনৈতিক নেতা ছাড়াও যুক্তরাষ্ট্রে অবস্থানরত বাংলাদেশি ব্যবসায়ী নেতাদেরও জাতিসংঘ সদর দফতরে উপস্থিত থাকার কথা রয়েছে। বিশ্ব নেতাদের উদ্দেশ্যে দেয়া ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনূস এবার সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন ইস্যুকে, যেখানে তিনি একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দিতে চান বলে এই ভাষণে তুলে ধরবেন। এর বাইরে গত 14 মাস এই অন্তর্বর্তী সরকার বাংলাদেশ পুনর্নির্মাণে কি উদ্যোগ গ্রহণ করেছে সে বিষয়টিও তার ভাষণে গুরুত্ব সহ উঠে আসবে।
তবে সব কিছু ছাপিয়ে যে বাংলাদেশের 16 কোটি মানুষ বিএনপি, জামাত ও এনসিপির যে 6 জন শীর্ষ রাজনীতিবিদ এই জাতিসংঘে এসেছেন, সেদিকেই যে তারা তাকিয়েছে তা স্পষ্ট। মাহমুদ রাকিব, এখন জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করতে ভূমিকা রেখেছিল তরুণরা। পরে রাষ্ট্র কাঠামো সংস্কার ও গণতন্ত্রের রূপান্তরের ক্ষেত্রেও দায়িত্বশীল অংশগ্রহণ রয়েছে তরুণদের। জাতিসংঘের অধিবেশনের তৃতীয় দিনে উচ্চ পর্যায়ের অনুষ্ঠানে কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, আগামী দিনের বিশ্ব নেতৃত্ব তরুণদের হাতে থাকবে। এর আগে সাইডলাইনে বেশ কয়েকটি বৈঠক করেন প্রধান উপদেষ্টা। Bangladesh is the 8th most populous country in the world. বাংলাদেশের তরুণরা 24শে জুলাই যে বীরত্ব দেখিয়েছে তা বিশ্বের ইতিহাসে এক অনন্য নজির। সেই গৌরব গাথাই জাতিসংঘের 195টি দেশের প্রতিনিধিদের সামনে তুলে ধরলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 90 million. জাতিসংঘ সফরের চতুর্থ দিনে নিউ ইয়র্ক সদর দফতরের সাইডলাইনে ওয়ার্ল্ড প্রোগ্রাম অফ অ্যাকশন ফর ইয়ুথ এর 30তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত উচ্চ পর্যায়ের বৈঠকে বক্তব্য দেন তিনি। ডক্টর ইউনূস জুলাই আন্দোলনে আহতদের স্মরণ করে বলেন, বাংলাদেশের সংস্কার ও গণতন্ত্রের রূপান্তরে তরুণদের দায়িত্বশীল অংশগ্রহণ ছিল অতুলনীয়। তারুণ্যের শক্তির প্রসঙ্গ টেনে তিনি বলেন, বাংলাদেশের অর্ধেকেরও বেশি মানুষের বয়স 27 বছরের নিচে। বিশ্ব যার অবিশ্বাস্য শক্তি দেখেছে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলনে। Last year in Bangladesh we witnessed an extraordinary power of youth. They rose with courage to end years of autocracy, reset our nation's course, and entrusted me with the responsibility of steering reforms and democratic transition. They overthrew the government just simply by being on the street and taking bullets on their chest. Around the world, young people are recognized as agents of change. That's taken for granted. But the issue is, how big is the change? That we have to figure out. এর আগে সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক স্কুফের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন ডক্টর ইউনূস। বৈঠক করেন কলম্বিয়া সহ আরও কয়েকটি দেশের বর্তমান ও সাবেক রাষ্ট্রপ্রধানদের সাথেও, যেখানে আলোচনায় উঠে আসে বিভিন্ন পারস্পরিক সহযোগিতার বিষয়। এছাড়া এদিন মানবাধিকার বিষয়ক একটি সাইডলাইন ইভেন্টে বক্তব্য দেন ডক্টর ইউনূস, যেখানে তিনি সব সময় সব জায়গায় মানুষের মানবাধিকার নিশ্চিত করার বিষয়ে বিশ্বকে আহ্বান জানান। গ্লোবাল হিউম্যান রাইটস ইস্যুগুলো নিয়ে আপনি জানেন যে গাজায় যে জেনোসাইড হচ্ছে সেটা নিয়ে যেই ধরনের ইস্যুগুলো রেইজ হয়েছে, হ্যাঁ, অনেক কিছু কিছু প্যানেলের এই ইস্যুগুলো উঠে দেন। পুরো গ্লোবাল যে হিউম্যান রাইটস, এই হিউম্যান রাইটসের সাথে ওয়েলথ অ্যাকুমুলেশনের একটা বিষয় আছে। দেখা যাচ্ছে ধনীরা দিন দিন রিচ হচ্ছে, গরিব আরও গরিব হচ্ছে, আর মানে ওয়েলথ অ্যাকুমুলেশন হচ্ছে। তো এই জায়গাগুলো মানে গ্লোবাল যে ইস্যু এবং এই ইস্যুর সাথে হিউম্যান রাইটসের যে সম্পর্কগুলো, এইটা নিয়ে আজকে মানে ফোর্ড ফাউন্ডেশনে এই আলাপটা হয়েছে। প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা এবারের অধিবেশনের সকল বৈঠক ও সাইড ইভেন্ট আলোচনায় বারবার আগামী জাতীয় সংসদ নির্বাচনের বিষয়টি গুরুত্ব দিয়ে তুলে ধরছেন। ইলেকশন ফেব্রুয়ারিতে হবে, তো ন্যাচারালি আমাদের যারা বন্ধু দেশগুলো, সে ইতালি বলেন আর নেদারল্যান্ডই বলেন বা কসোভো বলেন বা আলবেনিয়া বলেন, হ্যাঁ, যারাই পাকিস্তান বলেন, যারাই আমাদের বন্ধু, তারা এটা জানতে চায় যে বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশনটা কীরকম হচ্ছে সে বিষয়ে জানতে চান। তো তখন এই প্রসঙ্গ, তো এই বিষয়গুলো আসে, ইলেকশন কীরকম হবে। আমরা তো বারবার বলছি ফ্রি ফেয়ার হবে, পিসফুল হবে, ক্রেডিবল হবে এবং পুরো বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে আছে এই ইলেকশনে ভোট দেওয়ার জন্য। আপনি জানেন গত 15 বছর হাসিনার আমলের 15 বছরে তারা বেশ কিছু ইলেকশন করেছে, সেগুলো তো আসলে ইলেকশন হয়নি, সেগুলো ফেক ইলেকশন হয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশন সবসময় বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। তবে এবারের এই অধিবেশনে বাংলাদেশের অন্যতম বৃহৎ 3টি রাজনৈতিক দলের শীর্ষ 6 জন নেতার অংশগ্রহণ বাংলাদেশের জন্য নতুন মাত্রা যুক্ত করেছে। এর পাশাপাশি প্রধান উপদেষ্টাও এবারের এই আয়োজনের প্রত্যেকটি ইভেন্টে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিশ্ব নেতাদেরকে বার্তা দিচ্ছেন।
তিনি বারবারই বলার চেষ্টা করছেন আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন হবে একটি অবাধ, সুষ্ঠু ও সর্বোচ্চ অংশগ্রহণমূলক নির্বাচন। মাহমুদ রাকিব, এখন জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। বিনিয়োগ আকর্ষণে আগামী জাতীয় নির্বাচনের আগে আইএলও কনভেনশন অনুযায়ী শ্রম খাত সংস্কারে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার নিউ ইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে এক আলোচনা সভায় একথা বলেন তিনি। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ভবিষ্যতের যে কোনো সরকারকে এই খাতের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হবে। এ সময় জামায়াত ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের গার্মেন্টস শিল্পকে কীভাবে আরও প্রতিযোগিতামূলক করা যায় সে বিষয়ে কথা বলেন। আলোচনায় কূটনৈতিক, জাতিসংঘের কর্মকর্তা ও বাংলাদেশের শীর্ষ রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। এবার চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস চলাচল বন্ধ করেছে মালিকপক্ষ। রাত থেকে বাস চলাচল বন্ধ হয় সড়কে তৈরি হয়েছে চরম ভোগান্তি। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজশাহীর শিরোইল বাস স্ট্যান্ড এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মারুফ হাসান। মারুফ, কয়েকদিন আগে শ্রমিকরা বিভিন্ন দাবিতে বাস চলাচল বন্ধ রেখেছিল, এবার মালিকপক্ষ বন্ধ রেখেছে, এর কারণ কি? যাত্রীরা কি বলছেন? সানি, গতকাল ভোর থেকে আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহীর শিরোইল যে বাস স্ট্যান্ড, সেখানে বাস চলাচল একদমই বন্ধ আছে এবং এখানে বেশ কয়েকদিন আগে এখানে যারা শ্রমিক আছেন তারা বেশ কয়েক দফা নিয়ে বেশ কয়েকবার তারা কর্মবিরতি ঘোষণা করেছিলেন এবং পরবর্তীতে মালিক পক্ষের সঙ্গে তাদের যখন আলোচনা হয়, আলোচনার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে তারা তাদের কর্মসূচি সেটি কিন্তু প্রত্যাহার করে নেয়। কিন্তু গতকাল যে বিষয়টি ঘটেছে সেখানে মালিক পক্ষ থেকেই মূলত বাস চলাচলটি বন্ধ করে দেওয়া হয়েছে, যার কারণে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী এবং নাটোর থেকে যেসব বাস ঢাকাতে যায় শুধুমাত্র একতা বাস ছাড়া সব বাস চলাচল কিন্তু বন্ধ আছে। এখানে মূলত যে বিষয়টি ঘটেছে সেটি যখন মালিক পক্ষের সঙ্গে শ্রমিকদের কর্মবিরতির বিষয় নিয়ে কথা হয় তখন সেখানে মালিক পক্ষ থেকে তাদের সব দাবি দেওয়া মেনে নেওয়া হয়। দাবি দেওয়া মেনে নেওয়ার পরবর্তীতে তারা অর্থাৎ শ্রমিকরা নতুনভাবে আরও কিছু দাবি দেওয়া তুলে ধরেন, যেগুলো আসলে মালিক পক্ষ থেকে কোনোভাবেই মেনে নেওয়ার মতো না বলেও মালিক পক্ষরা জানিয়েছেন। পরবর্তীতে তারা গতকাল থেকে সিদ্ধান্ত নেয় যে তারা এই রুটগুলোতে বাস চলাচল আপাতত বন্ধ করে রাখবে এবং তারই ধারাবাহিকতায় আজ পর্যন্ত সকাল থেকে এখন পর্যন্ত কিন্তু বাস চলাচল বন্ধ আছে। তবে বলে রাখি, এর আগে শ্রমিকরা তাদের যে দাবি তুলেছিলেন সেটি হচ্ছে তাদের পারিশ্রমিক বৃদ্ধির যে দাবি সেটি তুলেছিলেন, যেখানে ঢাকা রুটে যখন রাজশাহী থেকে ঢাকা রুটে প্রতি ট্রিপে যিনি বাস চালক থাকেন তিনি 1250 টাকা করে পেতেন এবং অন্যদিকে সুপারভাইজার তিনি পেতেন 500 টাকা এবং বাস চালকের সহকর্মী যিনি ছিলেন তিনি হেল্পার তিনি পেতেন 400 টাকা। কিন্তু পরবর্তীতে তাদের দাবির পরিপ্রেক্ষিতে সেখানে বাস চালকের যে বেতন সেটি বৃদ্ধি করা হয় 500 টাকা এবং যার বর্তমানে 1750 টাকা দেওয়া হয় এবং পরবর্তীতে যে সুপারভাইজারের 500 টাকা ছিল তাকে 700 টাকা এবং হেল্পার যিনি ছিলেন তার জন্য পরবর্তীতে 100 টাকা বৃদ্ধি করা হয়, তাকে দেওয়া হয় 600 টাকা। এই মিলিয়ে তাদের সব দাবি দেওয়ার পরেও যখন তারা আলাদাভাবে সুযোগ সুবিধা চাচ্ছিলেন যেটা মালিক পক্ষের পক্ষ থেকে দেওয়া সম্ভব নয়, পরবর্তীতে মালিক পক্ষ তৎক্ষণাৎ কাউকে না জানিয়ে তারা পরবর্তীতে বাস চলাচল বন্ধ করে দেয়। সানি, রাজশাহী থেকে আমার কাছে শিরোইল বাস স্ট্যান্ড থেকে এই ছিল বাস চলাচলের সবশেষ পরিস্থিতি। রাজশাহী থেকে যুক্ত ছিলেন সহকর্মী মারুফ হাসান। এদিকে পিয়ারসহ 5 দফা দাবিতে আজ দেশের সব জেলা উপজেলায় বিক্ষোভ মিছিল করবে জামায়াত ইসলামী আন্দোলন সহ 7টি দল। এ নিয়ে আরও জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেজবা উদ্দিন পলাশ। বিক্ষোভ মিছিল থেকে কি বলছেন নেতাকর্মীরা, জানাবেন। দেখছেন যে আমার পেছনে কিন্তু হাজার হাজার যে জামাত ইসলামের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা
তারা সকালে কুষ্টিয়ার যে শহরের চৌরাহাট যে এলাকা সেখানে কিন্তু তারা খণ্ড খণ্ডভাবে তারা কিন্তু সেখানে তারা জড়ো হন এবং সেখান থেকেই কিন্তু একটি বিক্ষোভ তারা যে 5 দফা দাবিতে তারা কিন্তু যে বিক্ষোভ মিছিল সেই মিছিলটি তারা নিয়ে আসলে কুষ্টিয়ার যে বিভিন্ন সড়ক কিন্তু প্রদক্ষিণ করে কিন্তু এখন যে পৌরসভার সামনে সেখানে 5 দফা যে দাবি সেই দাবিগুলো নিয়ে তারা কথা বলছেন। তারা বলছেন যে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের আয়োজন, আগামী জাতীয় নির্বাচনের উভয় যে কক্ষে পিয়ার পদ্ধতি চালু এবং অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের যে লক্ষ্যে কিন্তু সকল দলের লিভিং যে ফিল্ড যে সেটা যে ফ্যাসিবাদ সরকারের যে সকল জুলুম, নির্যাতন এবং গণহত্যা এবং দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর এবং জাতীয় পার্টি ও 14 দলের যে কার্যক্রম সেটি নিষিদ্ধ করে তারা কিন্তু দাবি তারা জানাচ্ছেন। তারা বলছেন যে এই যে দাবিগুলো তারা মানার পরে কিন্তু এই নির্বাচন দিতে হবে এবং বড় একটি আসলে তারা দাবি জানাচ্ছেন। তারা যে পিয়ার পদ্ধতিতে যে নির্বাচন সেটি আসলে তারা বারবারই আসলে তারা এই দাবিটি তুলছেন। আমি এখন ঠিক কথা বলছেন যে কুষ্টিয়ার যে জেলা জামাতের আমির যিনি অধ্যাপক আবুল হাশেম তিনি কিন্তু এখন রয়েছেন। এছাড়াও যে সদর উপজেলার যে যারা নেতাকর্মী তারাও রয়েছেন। এছাড়াও শহরের যে জামাত ইসলামী যারা নেতাকর্মী তাদের একটাই দাবি যে তারা বলছেন যে পিয়ার পদ্ধতি ছাড়া কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হতে দেওয়া হবে না এবং তারা বলছেন যে পিয়ার পদ্ধতিতেই নির্বাচন যেটি সেটি আসলে দিতে হবে। এছাড়াও একটু বলি যে তারা কিন্তু বারবারই কিন্তু তারা এখান থেকে কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তারা বলছেন যে এই যে এখন যে সময়টি সেটি আসলে যে জুলুম নির্যাতনের যে বিষয়টি আওয়ামী লীগের নেতাকর্মীদের যারা এই যে গণহত্যা এবং যে দুর্নীতির সাথে যারা যুক্ত ছিলেন তাদের বিচার কিন্তু এই বাংলাতে কিন্তু তারা নিশ্চিত করতে হবে। এই ছিল আমার কাছে কুষ্টিয়া থেকে সানি। মৌলভীবাজারের 1008টি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সুষ্ঠুভাবে পুজো উদযাপনে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে সকল প্রস্তুতি। এ নিয়ে আরও জানাতে শহরের মহেশ্বরী পূজা মণ্ডপ থেকে যুক্ত হচ্ছেন এম এ হামিদ। পূজা মণ্ডপের শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন দেখছেন জানাবেন। সানি, আপনি দেখতেই পাচ্ছেন আমার পিছনে রয়েছে মহেশ্বরী মণ্ডপ। এখানে এখন পর্যন্ত কাজ চলছে এবং মহেশ্বরী মণ্ডপ নয়, মৌলভীবাজারের 1008টি মণ্ডপে কিন্তু সবগুলোতে এখন শেষ মুহূর্তের কাজ চলছে। কোথাও রঙের ছোঁয়া, কোথাও ডেকোরেশনের কাজ চলছে এবং এই কাজগুলো তদারকি করছেন সেখানকার যে পূজারী রয়েছেন, নেতৃবৃন্দ রয়েছেন তারা। এবং আমি যদি সার্বিক পরিস্থিতি মৌলভীবাজারের বলি তাহলে 1008টি পূজা মণ্ডপের মধ্যে 868টি পূজা মণ্ডপ রয়েছে সার্বজনীন এবং 140টি রয়েছে ব্যক্তিগত পূজা। এবং আমি কথা বলেছিলাম জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেনের সাথে, তিনি আমাকে জানিয়েছেন যে প্রত্যেকটি সার্বজনীন পূজা মণ্ডপে 500 কেজি চাল করে দেয়া হচ্ছে এবং এছাড়াও বাগানগুলোতে যেখান থেকে তার কাছে দরখাস্ত এসেছে সেখানেও তিনি জিআর চাল দেওয়ার চেষ্টা করছেন। এছাড়া কথা বলেছিলাম পুলিশ সুপার এম কে জাহাঙ্গীর হোসেনের সাথে, তিনি বলেছেন যে সর্বক্ষেত্রে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। এছাড়াও জেলায় বিভিন্ন টিম কাজ করবে, র্যাব, পুলিশ, বিজিবি সহ সবাই কাজ করবে। ইতিমধ্যে সেনাবাহিনী তাদের টহল গতকাল থেকে জোরদার করেছে এবং বিজিবিও 52 বিজিবি, 46 বিজিবি এবং 55 বিজিবি গতকালকে থেকে সীমান্তে যে পূজা মণ্ডপগুলো রয়েছে সেগুলোতে তারা তাদের নিরাপত্তার জন্য কাজ শুরু করে দিয়েছে। এবং সব মিলিয়ে বলা যায় যে মৌলভীবাজারে এই পূজাকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে 19টি মোবাইল কোর্ট পরিচালনা করা হবে এবং মৌলভীবাজারের সবচেয়ে বড় পূজা হয়ে থাকে কাদিপুর দুর্গা মন্দিরে এবং পাঁচগাঁও দুর্গা মন্দিরে। এছাড়াও মৌলভীবাজারের মহেশ্বরী, আবাহন এবং ত্রিনয়নী দুর্গা মন্দিরে প্রতি বছরই কিন্তু নতুন নতুন থিম নিয়ে তারা কাজ করেন। এছাড়াও কিন্তু তারা বিভিন্নভাবে যে শ্রীমঙ্গলের যে কয়েকটি পূজা মণ্ডপ রয়েছে সেগুলোতে খুব সুন্দর করে পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। পূজারী যারা ছিলেন বা নেতৃবৃন্দ যারা ছিলেন তাদের সাথে আমি কথা বলেছি, তারা বলেছেন যে গত বছরের তুলনায় এবছর পূজা বেশি থাকলেও কিন্তু পূজার খরচ অনেকটা বেড়ে গিয়েছে। বিশেষ করে ডেকোরেটর অন্যান্য যে সবজির দাম প্রায় বাড়তির দিকে, তাদের প্রতিটি পূজা মণ্ডপে কিন্তু 1 থেকে 2 লাখ বা 3 লাখ টাকা করে বেশি গুনতে হচ্ছে। এছাড়াও যারা রয়েছেন সাধারণ পূজারী তারা বলছেন যে তারা এবছর গত বছরের চেয়েও ভালো অবস্থায় পূজা করবেন এবং তারা সেভাবেই প্রস্তুতি নিচ্ছেন। প্রশাসন সার্বিক প্রস্তুতি নিয়ে রেখেছে এবং আইন শৃঙ্খলা বাহিনী, আর্মি, বিজিবি, পুলিশ এবং র্যাব বাহিনী তাদের টহল জোরদার করে রেখেছে। এই ছিল আমার কাছে মৌলভীবাজার থেকে পূজা নিয়ে সবশেষ। সানি।
মৌলভীবাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী হামিদ। কদিন পরই সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। পূজাকে ঘিরে শহরের শপিং মল, বিপণী বিতান ও হাট বাজারে চলছে কেনাকাটার ব্যস্ততা। তবে পূজার সাজসজ্জা সহ প্রায় সব উপকরণের দাম বাড়ায় বিপাকে সাধারণ ক্রেতারা। ব্যবসায়ীরা বলছেন, ভারতীয় পণ্যের সংকট, বাজারে মনিটরিংয়ের অভাব আর মূল্যস্ফীতির কারণে বেড়েছে উৎসবের খরচ। সন্দীপন শুভর প্রতিবেদনে বিস্তারিত। জমে উঠতে শুরু করেছে দুর্গাপূজার আয়োজন। দেবীপক্ষ শুরুর আগেই ধুম পড়ে পূজার সামগ্রী কেনার। তবে এবারের চিত্র খানিকটা ভিন্ন। পূজার প্রায় সব উপকরণ ও দেবীর পোশাক আশাকের দাম বেড়েছে আকাশ ছোঁয়া। এতে বাড়তি ব্যয়ের চিন্তা ক্রেতাদের। বিক্রি কমে যাওয়ায় চিন্তিত ব্যবসায়ীরাও। পূজার বিভিন্ন উপকরণ, কাঁসার বাসন, বাদ্যযন্ত্র, প্রতিমার পোশাক সহ সব উপকরণের দাম প্রায় দ্বিগুণ হওয়ায় বিক্রি কমেছে আশঙ্কাজনক হারে। যে জিনিস মানে আগে কই 500-600 টাকা দিল হইতো, এই জিনিস 800-900 টাকা। শাখা তো বাড়ছেও, আর সবগুলা মানে ফলা দরিয়া বা ওই যে তামা কাঁসা পিতল আছে না, সবগুলো দাম বাড়ছে। শুধু প্রতিমার সাজসজ্জাই নয়, পূজাকে কেন্দ্র করে নারীদের প্রধান আকর্ষণ শাড়ি ও অলংকারের বাজারেও এখন বাড়তি দামের চাপ। ব্যবসায়ীরা বলছেন, ভারতীয় কালেকশন কম আসায় সরবরাহ ও চাহিদার ফারাক বেড়েছে। এতে দামও বেড়েছে 1.5 থেকে 2 গুণ পর্যন্ত। বেশি লাগে, তারপরেও আমরা মনে করেন লইরাম আর কি। মাকে এবং বাবাকে নিয়ে আসছি পূজা শপিং করতে এবং তাদের জন্য ভরপুর কেনাকাটা করছি। এবার আসলে ভারতের যে কালেকশনগুলো খুবই কম, আমরা দেশি পণ্য সবচেয়ে বেশি বিক্রি হয়। মানে কম হতে মাল দামের দাম বাড়ছে। কাস্টমাররা তো মানে লাস্টের দিকে সবাই আসে, এখনো বোঝা যাচ্ছে না, তো যতটুকু পাচ্ছি মানে মোটামুটি ভালোই। পূজা কমিটির নেতাদের অভিযোগ, প্রতিমা নির্মাণ থেকে আলোকসজ্জা প্রতিটি ক্ষেত্রেই ব্যয় বেড়েছে। বাজেট 50% বাড়িয়েও খরচ মেটাতে হিমশিম অবস্থা। গত বছরই আমাদের প্রায় 12 লাখ টাকার মতো আমাদের বাজেট ছিল বা ব্যয় হয়েছে। এই বছর জানি না, আমরা আসলেই একবারে হিমশিম খাচ্ছি। গত বছর যে জিনিসগুলো আমরা যে দামে কিনেছি, এবছর বাজারে গিয়ে আমাদের মাথায় হাত, প্রায় অলমোস্ট ডাবল হয়ে গেছে প্রতিটা জিনিসের দাম। বাজারে লাগামহীন মূল্য বৃদ্ধি, প্রশাসনের নজরদারির অভাব আর ভারতীয় পণ্যের সংকট সব মিলিয়ে পূজার বাজারে খানিকটা অস্থিরতা। এই অবস্থায় প্রশাসনের কঠোরভাবে বাজার তদারকির দাবি ক্রেতাদের। সন্দীপন শুভ, এখন সিলেট। মৌসুমের শেষ দিকে সরবরাহ বাড়লেও চড়া ইলিশের দাম। সাধ্যমতো নগরবাসী পাতে উঠছে না ইলিশ। এ নিয়ে আরও জানাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজা বৃষ্টি। দুর্গাপূজার আগে ইলিশের দরদাম কেমন জানাবেন? মাছের বাজারে সরবরাহ কেমন? দুর্গাপূজাকে কেন্দ্র করে কিন্তু এখানে আছে যে আজকে ইলিশ মাছের যে বাজার চড়া, কারণ এই বাজারে এক একটা ইলিশ মাছের দাম যদি কেজি হিসেব করে বিক্রি করা হয়, তাহলে আমরা পাইকারি এবং খুচরা দুটোতেই কিন্তু আমরা দাম দেখতে পাচ্ছি। যেমন পাইকারিভাবে বিক্রি করছে 1 কেজি ওজনের যে ইলিশ, দেখা গেল 1800 থেকে 2000 চলে যাচ্ছে। আর এর চেয়ে কম 600 থেকে 700 গ্রামের যে ইলিশ মাছটা বিক্রি হচ্ছে, এটা বিক্রি হচ্ছে 1400 থেকে 1500 টাকা। আর খুচরা ভাবে বিক্রি হচ্ছে আরেকটু বেশি। আর এর চেয়ে কম একটু 600 থেকে 700 গ্রামের যে ইলিশ মাছটা বিক্রি হচ্ছে, সেটা বিক্রি হচ্ছে 1400 থেকে 1500 টাকা। আর খুচরা ভাবে বিক্রি হচ্ছে সেটা আরেকটু বেশি। কিন্তু এছাড়া যদি আমরা বলি যে দুর্গাপূজাকে কেন্দ্র করে ইলিশের সরবরাহ যেমন বাড়ছে বিভিন্ন জায়গায়, তেমনি কিছু কিছু জায়গায় কমছে। তারা বলছেন যে বিক্রেতা যারা আছেন তারা বলছেন যে কারণ হিসেবে সরবরাহ কম তাদের মতে, কেননা বৈরী আবহাওয়া এবং রাস্তার যাতায়াত খরচের জন্য কিন্তু অনেকটা ইলিশ মাছের দাম বেড়ে যাচ্ছে। তাদের কাছেও খারাপ লাগছে, কারণ ক্রেতারা এসে অনেক ক্রেতারাই ফিরে যাচ্ছে হাতের নাগালের বাইরে ক্রেতাদের এই দামটা। সেই জায়গা থেকে যদি বলি যে অন্যান্য যেসব মাছ রয়েছে, সেসব মাছ কিন্তু প্রত্যেকটা মাছই 1 থেকে 150 টাকা বা 200 টাকা করে কিন্তু অনেকটাই বেড়েছে। এছাড়া স্বস্তির বাজার বলতে আসলে নগরবাসীর কাছে কোনো কিছুই তা স্বস্তি মনে হচ্ছে না, কারণ আগামী 3 অক্টোবর থেকে কিন্তু এর মধ্যে কিন্তু ইলিশ ধরা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। সমস্ত রকমের কার্যক্রম, সংরক্ষণ, পরিবহন সবকিছুই বন্ধ হয়ে যাওয়ার কারণে বাজারে কিন্তু মানুষের উপচে পড়া ভিড় আমরা
দেখতে পাচ্ছি, ক্রেতাদের আমার পেছনে দেখা যাচ্ছে, প্রত্যেকে আমি দেখতে পাচ্ছি যে ক্রেতারা বিক্রেতাদের সাথে তর্কে জড়িয়ে যাচ্ছে 50 থেকে 60 টাকা বা 30 টাকা কমানোর জন্য। কিন্তু বিক্রেতারা এমনভাবে অজুহাত বলছেন, তারা বলছেন যে তাদের পক্ষে কোনোভাবেই কমানো সম্ভব না, যার কারণে অনেক ক্রেতারাই কিন্তু এখান থেকে ফিরে যাচ্ছে। কেউ দুর্গাপূজাকে কেন্দ্র করে কিনতে পারছেন না, কেউ বা নিজস্ব চাহিদা পূরণের জন্য কিন্তু কিনতে পারছে না, কেউ কেউ বলছেন যে ইলিশকে ভুলে যাওয়ার জন্য। এই ছিল রাজধানীর কারওয়ান বাজার থেকে আমার কাছে। রাজধানীর কারওয়ান বাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাহফুজা বৃষ্টি। এদিকে রাজধানীর বাইরে পূজার আগে চট্টগ্রাম বাজারে চড়া ইলিশ সহ অন্যান্য মাছের দাম সরবরাহের চেয়ে চাহিদা বাড়ায় দাম বাড়তে বলছেন ব্যবসায়ীরা। 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2200 থেকে 2500 টাকায়। এদিকে বৈরী আবহাওয়া সপ্তাহের ব্যবধানে ময়মনসিংহে চড়া সবজির বাজার। এ নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রামের কাজীর দেউরি বাজার থেকে কাজী মাহফুজ এবং ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমতাজ আহমেদ। আমরা শুরুতেই চট্টগ্রামে মাহফুজের কাছে যাব। মাহফুজ, পূজার আগে মাছের দাম বাড়ায় ব্যবসায়ীরা ও ক্রেতারা কি বলছেন জানাবেন। পূজা উপলক্ষে চট্টগ্রামের যে বাজারগুলো রয়েছে সেখানে অন্যান্য সময়ের চাইতে ইলিশের চাহিদা খানিকটা বেড়েছে, কিন্তু চাহিদা বাড়লেও সরবরাহ সেই পরিমাণ নেই, যার কারণে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের এই কাজীর দেউরি বাজারে এসে ইলিশের দাম বাড়তি রয়েছে। বিশেষ করে 1 কেজি ওজনের যে ইলিশ, সেই ইলিশ বিক্রি হচ্ছে আজকের বাজারে 2200 থেকে 2500 টাকা কেজিতে। আর 1 কেজি চেয়ে বেশি অর্থাৎ 1.5 কেজি ওজনের যে ইলিশগুলো রয়েছে সেগুলো এই বাজারে মিলছে 2600 থেকে 2800 টাকায়। আর ছোট আকারের বিশেষ করে 500 থেকে 600 গ্রাম ওজনের যে ইলিশগুলো আছে সেই ইলিশগুলোর দামও বেশ চড়া। আজকের বাজারে 1200 থেকে 1500 টাকায় এই ইলিশগুলো বিক্রি হচ্ছে। এখানে যারা ব্যবসায়ী আছেন তারা বলছেন মূলত পূজা উপলক্ষে এই বাজারে ইলিশের চাহিদা বেড়েছে, কিন্তু সাগর এবং নদীতে সে পরিমাণে ইলিশ ধরা পড়ছে না, যার কারণে সেটির দামের উপরে সে প্রভাব পড়ছে। আরও একটি বিষয় তারা এখানে বলছেন যে সরকার যেহেতু পূজা উপলক্ষে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে এবং কিছু ইলিশ ইতিমধ্যে রপ্তানি হয়েছে, তার প্রভাবটিও কিন্তু বাজারে এসে পড়েছে। এরপরও তারা বলছেন যে বাজারে যদি সরবরাহ বাড়ে দাম কিছুটা কমতে পারে, তবে এখনও পর্যন্ত দাম কমার কোনো ধরনের আভাস আমরা দেখতে পাচ্ছি না। অন্যান্য যে মাছগুলো রয়েছে সেগুলোর দামও তুলনামূলক বেশি গত সপ্তাহের তুলনায়। আমরা দেখছি যে বড় আকারের যে কোরাল মাছগুলো রয়েছে সেগুলো কেজিতে বিক্রি হচ্ছে 800 থেকে 900 টাকায় এবং রূপচাঁদা মাছ আজকের বাজারে বিক্রি হচ্ছে 600 থেকে 1200 টাকায়। অর্থাৎ মান এবং আকার অনুযায়ী এই দামগুলো তারা নির্ধারণ করেছেন। তো আর সামুদ্রিক মাছের বাইরে যেগুলো মিঠা পানির মাছ রয়েছে, মিঠা পানির মাছের সরবরাহ খানিকটা বাড়লেও দাম কিন্তু এখনও পর্যন্ত চড়া বলছেন যারা ক্রেতা আছেন তারা এবং বিক্রেতারাও বলছে। তো সব কিছু মিলিয়ে আসলে বলা যায় যে পূজাকে কেন্দ্র করে বাজারে ইলিশের চাহিদা বেড়েছে, কিন্তু সেই অনুযায়ী দাম কিন্তু কমেনি, বরং সপ্তাহ ব্যবধানে কেজিতে 200 থেকে 300 টাকা পর্যন্ত ইলিশের দাম বেড়েছে বলছেন এখানকার ব্যবসায়ীরা। এই ছিল আমার কাছে চট্টগ্রামের কাজীর দেউরি বাজার থেকে ইলিশ সহ অন্যান্য মাছের সরবরাহ এবং দামের সবশেষ তথ্য। এবার ময়মনসিংহে সবজির বাজার দর জানতে চলে যাব সহকর্মী ইমতিয়াজের কাছে। ইমতিয়াজ, সবজির চড়া দামের কারণ কি বলছেন বিক্রেতারা? শীতকালীন কি ধরনের আগাম সবজি পাওয়া যাচ্ছে বাজারে জানাবেন। সানি, ময়মনসিংহের মেছুয়া বাজারে শুক্রবার দিন এই সময়টাতে আমরা উপচে পড়া ক্রেতা সমাগম দেখবি। আজকেও কিন্তু যত বেলা গড়াচ্ছে সপ্তাহের যে শুক্রবারের যে বাজার সদাই সেগুলো করার জন্য কিন্তু ক্রেতারা আসছেন, কিন্তু সেই তুলনায় সবজি সরবরাহ একেবারেই কম। 60 থেকে 80 টাকার নিচে কোনো সবজি কিন্তু পাওয়া যাচ্ছে না, যেটা বিক্রেতারা বলছেন বৈরী আবহাওয়া বৃষ্টিপাতের কারণে সবজির সরবরাহ ঘাটতি দেখা দিয়েছে, যার কারণে 60, 70, 80, 90 টাকার নিচে আসলে কোনো সবজি পাওয়া যাচ্ছে না। যে লাউগুলো আমরা দেখতে পাচ্ছি সেই লাউগুলো গত সপ্তাহেও 50 থেকে 55 টাকার মধ্যে ছিল, আজকে 60 থেকে 70 টাকার নিচে খুচরা বাজারে এই সবজি কেউ কিনতে পারবেন না। যে বরবটিটা গত সপ্তাহে আপনার ছিল 65 থেকে 70 টাকা, সেটি আজকে বিক্রি হচ্ছে 100 টাকা কেজি চা হচ্ছে। এছাড়া যে করলাটি ছিল 80 থেকে বা 70 টাকার মধ্যে, সেটি আরও 10 টাকা বেড়েছে, 80-85 টাকা করে বিক্রি হচ্ছে। এবং যদিও বলছিলাম যে শীতকালীন বেশ কিছু সবজির আমরা দেখতে পেরেছি কয়েক সপ্তাহ ধরে, শিম তারপরেও কিন্তু প্রচণ্ড চড়া রয়েছে। শিমের দামটা কয়েক সপ্তাহ ধরে 200 টাকা কেজি বিক্রি হচ্ছে। সেই সাথে আমরা পটল দেখতে পাচ্ছি, পটল 40 টাকা কেজি। আমরা গাজর দেখতে পাচ্ছি, গাজর বিক্রি হচ্ছে 140 থেকে 50 টাকা কেজি। টমেটো বিক্রি হচ্ছে
160 টাকা কেজি। সেই সাথে বাঁধাকপি যেগুলো রয়েছে বাঁধাকপি 80 থেকে 90 টাকা করে বিক্রি হচ্ছে এবং এগুলো এসেছে আসলে উত্তরবঙ্গ থেকে। সেই সাথে আমরা ঝিঙে দেখতে পাচ্ছি, ঝিঙে বিক্রি হচ্ছে 80 টাকা, বেগুন বিক্রি হচ্ছে 90 টাকা, ঢেঁড়স বিক্রি হচ্ছে 70 থেকে 75 টাকা। সুতরাং বিক্রেতারা যেটা বলছেন যে আজকে যে বৈরী আবহাওয়া, এই যে মেঘ, এই যে বৃষ্টি এবং আবহাওয়াজনিত কারণে মূলত সবজির সরবরাহের একটা ঘাটতি দেখা দিচ্ছে, যার কারণে খুচরা বাজারে কিন্তু একেবারে ভরকে যাওয়া অবস্থা, ক্রেতাদের প্রচণ্ড দাম। এবং এই দামের মধ্যেই এর মধ্যে আবার একটু বলে রাখা প্রয়োজন, 50 টাকা কেজিতে গত সপ্তাহের ব্যবধানে বেড়ে কাঁচামরিচ কিন্তু 200 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। সব মিলে সব ধরনের সবজি ময়মনসিংহ মৎস্য বাজারে কিন্তু দাম আজকে বেশি রয়েছে। সব মিলিয়ে এই ছিল সানি ময়মনসিংহ থেকে সবজির দরদামের সর্বশেষ খবর আমার কাছে। এবার দেশের বাইরের খবর। ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট। এ সময় একটি কৌশলগত বিষয়কে পারমাণবিক সহযোগিতা চুক্তি সই করেছে এই দুই নেতা। ট্রাম্প এরদোয়ানের বৈঠকের পরে তথ্য জানিয়েছেন তুরস্কের জ্বালানি মন্ত্রী। এদিকে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে পারে তুরস্ক। পরিবর্তন আসতে পারে আঙ্কারার জ্বালানি নীতিতে। তুরস্কের কাছে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধ বিমান বিক্রির বিষয়টিও ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। এবার খেলার প্রসঙ্গ। রাজনীতিতে জড়িয়ে সাকিব মাশরাফির পথেই এগোচ্ছেন তামিম ইকবাল। বিএনপিও তামিমকে ব্যবহার করছে। এখন টেলিভিশনকে একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আসন্ন বিসিবি নির্বাচনে বুলবুলকে এগিয়ে রাখছেন তিনি। তবে সরকারি হস্তক্ষেপের কথা বলে আইসিসির নিষেধাজ্ঞার ভয় দেখানোর বিষয়টিকে উড়িয়ে দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। 2 পর্বের সাক্ষাৎকারে প্রথম পর্বে দেখুন আরিফুল ইসলাম সাহাবের প্রতিবেদনে। শ্রীলঙ্কান কিংবদন্তি সনাত জয়াসুরিয়া একসময় রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। পরবর্তীতে সেই ভুল তার ভেঙেছে। বাংলাদেশের 2 ক্রিকেট কিংবদন্তি মাশরাফি সাকিবদের ভুল ভেঙেছে কিনা সেই উত্তর অজানা, তবে তাদের পরিণতি দৃশ্যমান। রাজনীতিতে জড়িয়ে নায়ক থেকে ভিলেনে পরিণত হয়েছেন তারা। জেনে শুনে তামিম ইকবালও কি সেই একই পথে হাঁটছেন? সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মুর্তজা, যারা দুইজন রাজনীতিতে সরাসরি খেলোয়াড় অবস্থায় জড়িত হয়েছেন, এমপি হয়েছেন, তাদের পরিণতি বা তাদের ওইখানে জয়েন করার কারণে যে পরিবেশ হয়েছে, তারপরে মোটামুটি এটা একটা পিপলস কনসেনসাস। বিএনপির একজন সাবেক এমপি এবং সাবেক বিসিবির প্রেসিডেন্ট, তিনি সরাসরি বলছেন যে তামিম ইকবাল আমাদের প্রার্থী বিএনপির। যাদের বাংলাদেশকে আরও অনেক কিছু হয়তো দেয়ার ছিল, তাদেরকে আমরা অকালে হারিয়েছি রাজনীতিতে যুক্ত হওয়ার কারণে, এবং আমরা আরও কয়েকজনকে ভবিষ্যতে হারাতে যাচ্ছি সেটা, এবং বাংলাদেশের ফ্যানরা কিন্তু এটা খুব ভালোভাবে নেয় নাই। এরই মধ্যে বিসিবি নির্বাচনকে ঘিরে উত্তাল দেশের ক্রিকেট। বিভিন্ন জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলর মনোনয়ন দিতে বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের পাঠানো চিঠি নিয়ে হয়েছে তুলকালাম কাণ্ড, যেটি গড়িয়েছে আদালতেও। এসবকে নোংরামি, স্বেচ্ছাচারিতা আর ক্ষমতার অপব্যবহার বলে মন্তব্য করেছেন তামিম ইকবাল। অভিযোগ উঠেছে সরকারি হস্তক্ষেপেরও। সব অভিযোগের জবাব দিলেন আসিফ মাহমুদ। কোর্ট তো বিসিবি সভাপতির যে চিঠি, সেটাকে বৈধ বলেই নির্দেশনা দিয়েছে। তো সেখানে আমাদের আসলে আর এই বিষয়টা অলরেডি ডিসাইডেড বাই হাইকোর্ট। 2 দফায় পেছানো হলেও তো 2য় দফায় পেছানোর পরেও অধিকাংশ ক্লাবের কাউন্সিলর এসছে কিন্তু। তো যারা অভিযোগ করছেন তারাও তো ওই পেছানোর টাইমটাকে কাজে লাগিয়েছেন এবং কাউন্সিলর পাঠিয়েছেন। হস্তক্ষেপটা কোথায় এটা তো বলতে হবে। আপনি যদি আমার রুটিন কার্যক্রমকে হস্তক্ষেপ বলেন, আমার একজন আন্ডার কমান্ড, তার সাথে আমি কিংবা আমার সেক্রেটারি, মন্ত্রণালয়ের সেক্রেটারি বা মন্ত্রণালয়ের আরও কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা, সে যোগাযোগ করতে পারবে না, এটা কোন কনস্টিটিউশনে লেখা আছে? এরকম হাস্যকর অভিযোগ আসলে জনসম্মুখে নিয়ে আসে নিজেদেরকেও হাসির পাত্রে পরিণত করা উচিত না। নিয়মতান্ত্রিক ভাবে যদি আপনার মনে হয় যে ওকে নির্বাচনটা সুষ্ঠু হয় নাই বা হচ্ছে না, আপনি কোর্টে আপনারা গেছেন, আপনি আইসিসির কাছে যেতে পারেন। সব এখন তো দেশে তো আইনের শাসন আছে, আর কিন্তু আপনি বলতেছেন আমি দখল করব, আমি ঘেরাও দেব। তো দিস আর নট ডেমোক্রেটিক স্পিরিট। আসন্ন বিসিবি নির্বাচন ঘিরে দেশের ক্রিকেটের সাবেক 3 অধিনায়ক মুখোমুখি। এরই মধ্যে শুরু হয়ে গেছে কথার লড়াই। কাদা ছুড়াছুড়িও কম হয়নি। ক্রীড়া উপদেষ্টা হিসেবে ফারুক আহমেদ আর আমিনুল ইসলাম বুলবুলকে কাছ থেকে দেখেছেন আসিফ মাহমুদ। এখন টেলিভিশনকে জানালেন তার পর্যবেক্ষণ। তামিম ইকবালকেও স্বাগত জানাতে প্রস্তুত ক্রীড়া উপদেষ্টা। আমি যদি ডিরেক্টর হতাম, আমার যদি ভোট থাকতো, আমি বুলবুল ভাইকে ভোট দিতাম। আমার জানার মতে ফারুক আহমেদ ক্যান্ডিডেট না,
মানে প্রেসিডেন্টের জন্য না, ডিরেক্টর হয়তো হতে পারে, ডিরেক্টর তো 25 জন। প্রেসিডেন্টের যে 2 জন ক্যান্ডিডেট এখন পর্যন্ত ক্যান্ডিডেটশিপ ঘোষণা করেছেন, আমিনুল ইসলাম বুলবুল ভাই এবং তামিম ইকবাল, আমার মনে হয় যে 2 জনের যে কেউ যদি জিতে আসেন, আমি মনে করবো যে এটা আমার জন্য একটা উইন। স্পোর্টসের মানুষজনের কাছেই থাকছে। নির্বাচন ছাড়াও বিভিন্ন সময়ে দেশের ক্রিকেট বোর্ডে ক্রীড়া মন্ত্রণালয়ের হস্তক্ষেপ নিয়ে বিস্তর সমালোচনা আছে। আবার সরকারি হস্তক্ষেপের কারণে আইসিসির নিষেধাজ্ঞার ঝুঁকিও আছে। এসব প্রশ্নের উত্তর দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। আমরা তো 1 বছর ধরে কাজ করতেছি, আমাদেরও তো কমিউনিকেশন আছে উইথ আইসিসি অ্যান্ড এশিয়ান ক্রিকেট কাউন্সিল সবার সাথে। তো আমাদের মনে হচ্ছে যে এটা অনেকটা আসলে জুজুর ভয়ে দেখিয়ে রাখা হয় সবসময়, যে যারা ওই জিনিসগুলো কন্ট্রোল করে তারা এক ধরনের সবাইকে দূরে রাখার জন্য যে আইসিসি নিষেধাজ্ঞা দিবে এই করবে। যখন আমরা প্রথম আসলাম তখন আপনারা জানেন যে বিসিবির প্রেসিডেন্ট, তখনকার প্রেসিডেন্ট পলাতক, তখনও বলা হচ্ছিল যে প্রেসিডেন্টকে সরিয়ে দিলে আইসিসির নিষেধাজ্ঞা আসতে পারে। আসলে এখানে আপনি যদি প্রপারলি কমিউনিকেট করতে পারেন যে ওয়াই ইউ আর ডুইং দ্যাট, এবং এটা যদি তার গাইডলাইনের মধ্যে থাকে, তাহলে শুধু নিষেধাজ্ঞা দেওয়ার তো কোনো কারণ নেই। রাজনীতি, নির্বাচন, ক্ষমতা প্রসঙ্গগুলো আসলেই অনিয়ম কিংবা বিতর্ক চিরন্তন। তবে নতুন বাংলাদেশের স্বপ্নে আলোচনা, অংশগ্রহণ আর সুপরিকল্পনায় কেটে যাক সকল প্রতিবন্ধকতা, যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ক্রীড়াঙ্গন। আরিফুল ইসলাম সাহাব, এখন, ঢাকা। দিনাজপুরের পার্বতীপুরে অনুষ্ঠিত হয়েছে নর্দার্ন হাফ ম্যারাথন, যেখানে অংশ নিয়েছেন 975 জন দৌড়বিদ, ছিলেন 6 জন বিদেশিও। ভোর 5:30টায় পার্বতীপুরের সোনাপুর এলাকা আয়োজনের উদ্বোধন করেন দিনাজপুরের জেলা প্রশাসন। এক উপজেলার বিলাইচণ্ডী ইউনিয়নের কৈপুলকি গ্রাম ঘুরে আবারও সোনাপুকুর এলাকায় গিয়ে শেষ হয় প্রতিযোগিতা। 3 ক্যাটাগরিতে এই দৌড়ে অংশ নেন নারী, শিশুসহ নানা বয়সী মানুষ। অংশগ্রহণকারীরা বলছেন হার জিত নয়, বরং প্রাকৃতিক পরিবেশ উচ্ছ্বাস প্রকাশে অংশ নিয়েছেন তারা। উত্তরবঙ্গের সবচেয়ে বড় এই ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করেছে সৈয়দপুরের রানার্স নামের একটি সংগঠন। শেষ করছি এখন বাণিজ্য, তবে তার আগে শিরোনামগুলো আরও একবার। ঘনবসতিপূর্ণ ঢাকার রাস্তায় সিঙ্কহোলের ঝুঁকি, প্রকৌশলী ঠিকাদারদের অনিয়ম ও অবহেলা রোধে নজরদারির তাগিদ। তো যখন একটা পাইপলাইন করছে, সে গর্ত করছে, পাইপলাইনটা বসানোর পর মাটি ফিল আপ করছে, সে কিন্তু ওটাকে দুর্মুজ করে বসাচ্ছে। আমাদের এখানে অহরহই এটা ঘটে। জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধান উপদেষ্টার ভাষণ আজ, গুরুত্ব পাবে নির্বাচন, সংস্কার ও বিচারের ইস্যু। বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশনটা কীরকম হচ্ছে, ইলেকশন উত্তর কি হবে, আপনি কি করবেন, এই কোশ্চেনগুলো অনেকে বলে। এবার চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ করেছে মালিকপক্ষ, ভোগান্তিতে যাত্রীরা। শারদীয় দুর্গাপূজা ঘিরে চলছে শেষ সময়ের কেনাকাটা, পুজোর উপকরণে বাড়তি দামে অসন্তোষ। মাকে এবং বাবাকে নিয়ে আসছি পূজা শপিং করতে। যে জিনিস মানে আগে কই 500-600 টাকা দিল, তো এই জিনিস 800-900 টাকা। এবং রাজনীতিতে জড়িয়ে মাশরাফি সাকিবের পথেই তামিম, একান্ত সাক্ষাৎকারে ক্রীড়া উপদেষ্টা, বিসিবি নির্বাচনে এগিয়ে রাখছেন বুলবুলকে। এই ছিল এখন বাণিজ্য। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv এবং ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।